4 লক্ষ মানুষের একটি শহরের কথা কল্পনা করুন, যেখানে বাড়িগুলো এত ঘনবসতিপূর্ণ যে প্রতিবেশীরা বাইরে পা না দিয়েই তাদের জানালা দিয়ে একে অপরের কাছে জিনিসপত্র পৌঁছে দেয়। সালটা 1666 এবং পুরো শহরটা কাঠের এক অবিচ্ছিন্ন গোলক ধাঁধা। রাস্তাগুলো এত সরু যে দুটো গরুর গাড়ি পাশাপাশি যেতে পারে না এবং একটিকে অন্যটির যাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। ছাদগুলো রজনে ভেজানো খড় দিয়ে ঢাকা, বাড়িগুলোর মধ্যে কাপড় শুকানোর দড়ি টাঙানো এবং এক বাড়ি থেকে আর এক বাড়ির দূরত্ব এক হাতের নাগালের চেয়েও কম। 1 বছর আগে প্লেগ 1 লক্ষ বাসিন্দাকে মেরে ফেলেছিল, অর্থাৎ প্রতি 4 জনের মধ্যে 1 জন, এবং এখন খালি বাড়িগুলো তেল, বারুদ, কাঠ এবং অন্যান্য পণ্যের গুদামে ভর্তি। 8 মাস ধরে একবারও উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। কাঠ এতটাই শুকিয়ে গেছে যে গরমে ফেটে যাচ্ছে এবং কর্তৃপক্ষ রাস্তায় আগুন জ্বালানো নিষিদ্ধ করেছে। কয়েকদিনের মধ্যে এই শহরটা পুরোপুরি পুড়ে যাবে এবং আগুন এতটাই তীব্র হবে যে সীসা গলে গিয়ে জলের মতো রাস্তা দিয়ে বয়ে যাবে। 1666 সালের 2 সেপ্টেম্বরের এক রাতে রাজকীয় রুটিওয়ালা টমাস ফেরিনার যথারীতি গভীর রাত পর্যন্ত কাজ করছিলেন। তিনি স্বয়ং রাজার জন্য রুটি বানাতেন। পুডিং লেনে অবস্থিত তার রুটির দোকানটি কখনো বন্ধ হতো না, চুল্লিগুলো দিনে 24 ঘন্টা একটানা জ্বলত। রাত প্রায় 1টার দিকে একটি না নেভানো চুল্লি থেকে ছিটকে আসা একটি স্ফুলিঙ্গ ছাদের কাঠের কড়িকাঠে আঘাত করে এবং কয়েক মিনিটের মধ্যেই ভবনটির পুরো 2য় তলা আগুনে ছেয়ে যায়। আগুনের কটকট শব্দে রুটিওয়ালা ও তার পরিবারের ঘুম ভেঙে যায় এবং তারা একটি জানালা দিয়ে পাশের বাড়ির ছাদে পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু তাদের পরিচারিকা উচ্চতা ভীতিতে আতঙ্কিত হয়ে পড়েন। মেয়েটি জ্বলন্ত বাড়িটির ভেতরেই থেকে যায় এবং 4 দিন পর যে আগুন পুরো শহরকে ধ্বংস করে দেবে সেই আগুনের প্রথম শিকার হয়। প্রতিবেশীরা যখন বুঝতে পারলেন কি ঘটছে, ততক্ষণে আগুন পাশের 3টি বাড়িতে ছড়িয়ে পড়েছে এবং দৌড়ানো মানুষের গতিতে রাস্তা ধরে এগিয়ে আসছিল। বাড়িগুলোর মধ্যে কোনো পাথরের দেয়াল ছিল না। সব দালানগুলো একে অপরের খুব কাছাকাছি ছিল, এমনকি কখনো কখনো দেয়ালগুলোও একই ছিল। সরু রাস্তাগুলোতে পাশাপাশি থাকা বাড়িগুলোর ছাদের মধ্যে দূরত্ব 2 মিটারেরও কম ছিল। অনেক জায়গায় কড়িকাঠের কাছে ছাদগুলো একে অপরকে ছুঁয়ে যেত। সেই রাতে একটি প্রবল পূর্বাঞ্চলীয় বাতাস বইতে শুরু করল, যা জ্বলন্ত ধ্বংসাবশেষ তুলে নিয়ে 50 মিটার সামনে বয়ে নিয়ে গেল এবং আরও বাড়িতে আগুন ধরিয়ে দিল। দালানগুলোর নিচতলায় গুদাম ছিল, যেখানে তিসির তেল, মোম, প্রদীপের অ্যালকোহল এবং কয়লা রাখা ছিল, যেগুলো সবকটি বারুদের মতো জ্বলে উঠল। আগুন যখন এই গুদামগুলোতে পৌঁছাল, তখন প্রচণ্ড বিস্ফোরণ ঘটল এবং জ্বলন্ত তেল রাস্তায় ছড়িয়ে পড়ে নদীর মতো বয়ে গেল, যা তার পথের সব কিছুতে আগুন ধরিয়ে দিল। প্রতি ঘন্টায় বাতাসের গতি বাড়তে লাগলো। সকাল নাগাদ আগুন ঘন্টায় 1.5 কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছিল, যা একজন মানুষের হাঁটার গতির চেয়েও বেশি। পুডিং লেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে লর্ড মেয়র টমাস ব্লাডওয়ার্থ ভোর 2টোর সময় ঘুম থেকে জেগে ওঠেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত ভবনগুলো পরিদর্শন করেন এবং এমন একটি উক্তি করেন যা ইতিহাসে স্থান করে নেবে, যে কোনো মহিলাও এই আগুন নেভাতে পারত। তিনি আগুনের পথে থাকা ভবনগুলো ভেঙে ফেলার আদেশ দিতে অস্বীকার করেন, কারণ মালিকরা নগর কোষাগার থেকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দাবি করত। মেয়র শান্তভাবে রাতের জন্য তার প্রাসাদে ফিরে যান এবং পরদিন সকালে যখন তিনি ঘুম থেকে ওঠেন, তখন 300টি বাড়ি আগুনে জ্বলছিল এবং তা থামানোর কোনো উপায় ছিল না। ততক্ষণে আগুন টেমস নদীতে পৌঁছে গিয়েছিল, যার তীরে কয়লা, আলকাতরা এবং জাহাজ তৈরির কাঠের বিশাল গুদামগুলো দাঁড়িয়েছিল। একজন কাপুরুষ কর্মকর্তার একটি ভুল সিদ্ধান্তের কারণে শহরটি তার অর্ধেক ভবন হারায় এবং একটি সাধারণ অগ্নিকাণ্ড জাতীয় বিপর্যয়ে পরিণত হয়। যখন রাজা দ্বিতীয় চার্লস বিপর্যয়ের ভয়াবহতা সম্পর্কে জানতে পারলেন, তিনি প্রাসাদে বসে থাকেননি। তিনি নিজে জ্বলন্ত শহরে এসেছিলেন। তিনি 100 জন করে লোক নিয়ে 8টি দল গঠন করেন, যাদের কাজ ছিল আগুনের পথে থাকা বাড়িঘর ভেঙে ফেলা এবং বেশ কয়েকটি রাস্তা জুড়ে ফাঁকা গিরিখাত তৈরি করা। রাজা সাধারণ নাগরিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছিলেন, বালতিতে করে জল এগিয়ে দিয়েছিলেন, ভবন ভাঙতে সাহায্য করেছিলেন এবং বাড়িঘর ভাঙার কাজ তদারকি করেছিলেন।
তার ছোট ভাই ডিউক অফ ইয়র্ক শত শত নাবিকের নেতৃত্ব দিয়েছিলেন, যারা পুরনো হাত পাম্প দিয়ে নদী থেকে জল তুলে জ্বলন্ত দেয়ালে জল ঢালছিল। সেই জল কোনো কাজে আসেনি। আগুনের শিখায় পৌঁছানোর আগেই তা বাতাসে বাষ্পীভূত হয়ে যাচ্ছিল এবং তাপ এতটাই তীব্র ছিল যে 50 মিটার দূরে থাকা মানুষেরা ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। রাজা তার নিজের রাজকোষ থেকে সোনা দিয়ে শ্রমিকদের পারিশ্রমিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আধুনিক 5 তলা ভবনের সমান উঁচু আগুনের দেয়ালকে তা থামাতে পারেনি। টেমস নদী বরাবরই শহরকে আগুন থেকে রক্ষা করার এক প্রাকৃতিক প্রতিবন্ধক ছিল, কিন্তু এবার তা এক মারাত্মক ফাঁদে পরিণত হলো। নদীর দুই পাড়ি কাঠের জেটি, গুদামঘর এবং 4-5 তলা ব্যবসায়ীদের বাড়িতে ঠাসা ছিল, যেগুলো সবই ছিল জলের ঠিক উপরে। বাতাস জ্বলন্ত তক্তা আর কাঠ তুলে নিয়ে নদী পার করে দিল এবং অপর পাড়কে আগুনে পুড়িয়ে দিল, ফলে মানুষজন আগুনের বলয়ের মধ্যে আটকা পড়ল, যেখান থেকে পালানোর কোনো উপায় ছিল না। টেমস নদীর উপর বাড়িঘর আর দোকানপাটে ভরা বিখ্যাত পুরনো সেতুটি একই সাথে দুই দিক থেকে আগুনে ছেয়ে গেল। সেতুর আরোহীরা আগুনের দুটি দেয়ালের মাঝে আটকা পড়েছিল। অনেকে আতঙ্কে জলে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু শহরের বেশিরভাগ মানুষ সাঁতারই জানত না। পুরো নদীটি শরণার্থীদের নৌকায় ভরে গিয়েছিল, যারা নিজেদের যা কিছু সম্ভব জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু নৌকাগুলোর উপর আগুনের স্ফুলিঙ্গ পড়ায় সেগুলো জলের মধ্যেই দাউ দাউ করে জ্বলে উঠল। তৃতীয় দিনের মধ্যে এটা স্পষ্ট হয়ে গেল যে শুধু জল আর বালতি দিয়ে আগুন নেভানো সম্ভব নয়। রাজা শহরের পুরো ব্লক উড়িয়ে দেওয়ার আদেশ দিলেন। রাজকীয় স্যাপারদের দল বেসমেন্ট ও বাড়ির ভিত্তিমূলে বারুদের ব্যারেল রেখে সেগুলোতে বিস্ফোরণ ঘটালো, যার ফলে প্রায় 50 মিটার চওড়া একটি শূন্যস্থান তৈরি হলো। বিস্ফোরণগুলো এতটাই শক্তিশালী ছিল যে 30 কিলোমিটার দূরের গ্রামবাসীরাও তা শুনতে পেয়েছিল এবং মাটি এমনভাবে কেঁপে উঠেছিল যেন সত্যিকারের ভূমিকম্প হচ্ছে। কিন্তু আগুনের শিখা এতটাই প্রবল ছিল যে তা সহজেই এই ফাঁকগুলো পার হয়ে গেল, আর বাতাস জ্বলন্ত ধ্বংসাবশেষ উড়িয়ে নিয়ে গিয়ে অপর পাশের বাড়ি ঘরে আগুন ধরিয়ে দিল। কিছু কিছু এলাকায় আগুনের গতি কমাতে পরপর 20টি বাড়ি উড়িয়ে দিতে হয়েছিল, কিন্তু তাতেও আগুন পুরোপুরি থামানো সম্ভব হয়নি। স্যাপাররা নরকীয় পরিস্থিতিতে কাজ করছিল, ঘন কালো ধোঁয়ায় তাদের দম বন্ধ হয়ে আসছিল। অনেকেই দগ্ধ হয়েছিল এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার ঝুঁকিতে ছিল। আগুনের একেবারে কেন্দ্রে তাপমাত্রা 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল, যা সীসা এবং তামা গলানোর জন্য যথেষ্ট ছিল। শহরের প্রধান ক্যাথেড্রালের বিশাল সিসার ছাদটি গলতে শুরু করে এবং জলের মতো পাথরের দেয়াল বেয়ে নিচে নেমে আশেমাটিতে তরল ধাতুর জলাশয় তৈরি করে। গির্জার চূড়ার ঘণ্টাগুলো যেখানে ঝুলেছিল সেখানেই গলে যায় এবং গলিত ব্রোঞ্জ সিঁড়ি বেয়ে উত্তপ্ত স্রোতের মতো বয়ে যায়। অসহনীয় তাপে প্রাচীন ভবনগুলোর পাথর ফেটে যায় এবং গ্রেনেডের মতো বিস্ফোরিত হওয়ার ধারালো টুকরোগুলো কয়েক মিটার দূরে সব দিকে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা স্মরণ করেন যে আগুনের মূল উৎস থেকে 1 কিলোমিটার দূরেও এত গরম ছিল যে কোনো ধাতব বস্তু স্পর্শ করা অসম্ভব ছিল। দোকানের কাঁচের জানালাগুলো গলে ফুটপাতে ছড়িয়ে পড়ে এবং গহনার দোকানের সোনা ও রূপা আকারহীন পিণ্ডে পরিণত হয়ে সমস্ত মূল্য হারিয়ে ফেলে। তৃতীয় দিনের মধ্যে 2 লক্ষ মানুষ জ্বলন্ত শহর থেকে পালিয়েছিল, যা ছিল মোট জনসংখ্যার ঠিক অর্ধেক, এবং প্রতি দ্বিতীয় ব্যক্তি গৃহহীন হয়ে পড়েছিল। জিনিসপত্রের বোঝাই গরুর গাড়িতে সমস্ত রাস্তা পুরোপুরি আটকে গিয়েছিল। লোকেরা আসবাবপত্র, পোশাক এবং বাসনপত্র বয়ে নিয়ে যাচ্ছিল। কেউ কেউ এমনকি কবজা থেকে দরজা খুলে টেনে নিয়ে যাচ্ছিল। হাজার হাজার পরিবার সপ্তাহের পর সপ্তাহ ধরে শহরের চারপাশের খোলা মাঠে মাটিতে শুয়ে খাদ্য ও আশ্রয়হীন অবস্থায় বাস করছিল। ধনী বণিকরা নৌকা ভাড়া করে টেমস নদী পার করে তাদের পণ্য নিয়ে যেত, কিন্তু রাতারাতি দাম 10 গুণ বেড়ে গিয়েছিল। যারা আগে পালাতে পারেনি তারা ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে জ্বলন্ত রাস্তা দিয়ে ছুটে যাচ্ছিল। আতঙ্কের মধ্যে মানুষ একে অপরকে হারিয়ে ফেলছিল এবং বেরোনোর কোনো পথ খুঁজে পাচ্ছিল না। প্রাচীন ইতিবৃত্তে এক সত্যিকারের নরকের বর্ণনা রয়েছে। মায়েরা ভিড়ের মধ্যে তাদের সন্তানদের চিরতরে হারিয়ে ফেলছিল, বৃদ্ধরা ক্লান্তিতে মারা যাচ্ছিল, চোরেরা খালি বাড়িঘর লুট করছিল। রবিবার 2 সেপ্টেম্বর রাত 1টায় আগুন লাগে এবং বুধবার 5 সেপ্টেম্বর সন্ধ্যায় তা পুরোপুরি নেভানো হয়। একটানা 4 দিন ও 4 রাত ধরে শহরটি অবিরাম জ্বলতে থাকে। 100 কিলোমিটার দূর থেকেও লাল আভা দেখা যাচ্ছিল, যেন গোটা পৃথিবী আগুনে জ্বলছে।
সোমবার আগুন শহরের কেন্দ্রস্থল গ্রাস করে এবং মঙ্গলবারের মধ্যে সমস্ত প্রধান ভবন ও প্রাচীন ক্যাথেড্রালটি পুড়ে ছাই হয়ে যায়। কেবল বুধবারেই আগুনের তীব্রতা কমতে শুরু করে। এর নির্ণায়ক কারণ ছিল বাতাসজা অপ্রত্যাশিতভাবে পশ্চিম দিকে ঘুরে গিয়ে আগুনকে সেই সব এলাকায় ফিরিয়ে নিয়ে যায় যেগুলো ইতিমধ্যেই পুরোপুরি পুড়ে গিয়েছিল। বুধবার সন্ধ্যার মধ্যে শহরে এমন কিছুই অবশিষ্ট ছিল না যা পুড়তে পারে। আগুনের আর কোনো জ্বালানি ছিল না এবং তা নিজে থেকেই নিভে যেতে শুরু করে। যখন প্রথম বাসিন্দারা ছাইয়ের মধ্যে ফিরে আসে তারা তাদের পরিচিত রাস্তাগুলো চিনতে পারছিল না। সর্বত্র ছাইয়ের পাহাড় এবং মানুষের সমান উঁচু পোড়া কড়িকাঠ পড়েছিল। সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে শহরে থাকা 109টি গির্জার মধ্যে 87টি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ৫০ বছরের পুরনো সেন্ট পলস ক্যাথেড্রালটি পুড়ে ছাই হয়ে যায়। কেবল সেই মহিমান্বিত ভবনটির ছাদহীন কালো হয়ে যাওয়া পাথরের দেয়ালগুলোই অবশিষ্ট থাকে। ক্যাথেড্রালের ভেতরে শতাব্দী ধরে রাখা অমূল্য প্রাচীন পাণ্ডুলিপি, অনন্য বই এবং ঐতিহাসিক দলিলপত্র কয়েক ঘন্টার মধ্যেই ভস্মীভূত হয়ে যায়। রয়্যাল এক্সচেঞ্জ, যেখানে সারা বিশ্বের বণিকরা বাণিজ্য করতেন, দ্বিতীয় দিনেই ধসে পড়ে এবং এর ধ্বংসস্তূপের নিচে লক্ষ লক্ষ পাউন্ড মূল্যের লেনদেন ধ্বংস হয়ে যায়। এই আগুনে টাউন হল, কাস্টমস হাউস, প্রধান কারাগার এবং রোমান সাম্রাজ্যের সময়কালের কয়েক ডজন প্রাচীন ভবন ধ্বংস হয়ে যায়। শহরটি কেবল পাথরের দেয়ালই হারায়নি, এটি হারিয়েছে হাজার বছরের ইতিহাস এবং এমন এক স্মৃতি যা কোনো মূল্যেই কেনা যায় না। আগুন নিভে যাওয়ার সাথে সাথেই দোষারোপ করার জন্য মানুষের জরুরিভাবে কাউকে প্রয়োজন হয়ে পড়ল এবং শহর জুড়ে বিদেশিদের খোঁজে এক রক্তক্ষয়ী অভিযান শুরু হলো। গুজব ছড়িয়ে পড়ল যে ফ্রেশি বা ডাচরা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে, কারণ সেই সময় ইংল্যান্ড ওই দেশগুলোর সাথে যুদ্ধে লিপ্ত ছিল। লন্ডনের ক্ষিপ্ত জনতা সামান্যতম ফরাসি উচ্চারণের অধিকারী যে কাউকেই আক্রমণ করল এবং রাস্তায় বেশ কয়েকজনকে পিটিয়ে হত্যা করা হলো। রবার্ট হুবার্ট নামে একজন ফরাসি ঘড়ি নির্মাতা নিজেই এগিয়ে এসে পুডিং লেনের বেকারিতে ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর কথা স্বীকার করলেন। দ্রুত তার বিচার সম্পন্ন হয় এবং প্রধান চত্বরে তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, কিন্তু পরে জানা যায় যে আগুন লাগার 2 দিন পর তিনি শহরে এসেছিলেন। একজন নিরপরাধ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল শুধুমাত্র এই কারণে যে এমন এক ভয়াবহ বিপর্যয়ের জন্য দোষারোপ করার মতো একজন ভুক্তভোগীকে সমাজের জরুরিভাবে প্রয়োজন ছিল। সরকারি হিসাব অনুযায়ী লন্ডনের মহা অগ্নিকাণ্ডে মাত্র 6 জন মারা গিয়েছিল, যদিও শহরটি একটানা 4 দিন ধরে পুড়েছিল। এমন একটি বিপর্যয়ের জন্য এটি সম্পূর্ণ অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এর একটি যৌক্তিক ব্যাখ্যা রয়েছে। দিনের বেলায় আগুন ধীরে ধীরে ছড়িয়েছিল যা মানুষকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল। প্রায় সকল ভুক্তভোগী ছিলেন তারা যারা নিজেদের জিনিসপত্র বাঁচানোর চেষ্টা করছিলেন এবং টাকা পয়সা ও মূল্যবান সামগ্রী উদ্ধারের জন্য আগে থেকেই জ্বলতে থাকা ভবনগুলোতে ফিরে যাচ্ছিলেন। কাঠের বাড়িগুলোতে খুব দ্রুত আগুন ধরে যেত, কিন্তু সেগুলো দ্রুতই ধসেও পড়ত। আধুনিক কংক্রিটের ভবনের মতো সেগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়নি। তবে অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন যে প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি ছিল, কিন্তু দরিদ্র ও গৃহহীনদের গণনায় ধরা হয়নি। উপরন্তু গির্জার সমস্ত রেজিস্টার যেখানে মৃত্যুর হিসাব লিপিবদ্ধ ছিল সেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, তাই প্রকৃত মৃতের সংখ্যা কখনোই জানা যাবে না। আগুনে 13,020টি বাড়ি অর্থাৎ শহরের পুরনো অংশের মোট ভবনের 80% সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। 4 লক্ষ বাসিন্দার মধ্যে 70,000 মানুষ পুরোপুরি গৃহহীন হয়ে পড়েন এবং প্রতি 6 জন বাসিন্দার মধ্যে একজন তার সর্বস্ব হারান। মোট ক্ষতির পরিমাণ আনুমানিক 1 কোটি পাউন্ড স্টার্লিং ধরা হয়েছিল, যা ইংল্যান্ড রাজ্যের পুরো 1 বছরের আয়ের সমান। 373 হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল। তুলনামূলকভাবে বললে এটি পাশাপাশি রাখা 300টিরও বেশি আধুনিক ফুটবল মাঠের সমান। শত শত বণিক ও ব্যবসায়ী সম্পূর্ণরূপে এবং চিরতরে সর্বশান্ত হয়ে যান, কারণ সেই সময় অগ্নি বিমার কোনো অস্তিত্বই ছিল না। শহরের অর্থনীতি বেশ কয়েক মাসের জন্য স্থবির হয়ে পড়ে এবং এটি ইউরোপের প্রধান বাণিজ্য কেন্দ্র হিসাবে তার অবস্থান হারায়, যে মর্যাদা ফিরে পেতে প্রায় 1 শতাব্দী সময় লেগেছিল।
বিপর্যয়ের ঠিক পরেই রাজা ঘোষণা করলেন যে শহরটি সম্পূর্ণরূপে পুনর্নির্মাণ করা হবে, কিন্তু এবার শুধু পাথর ও ইট দিয়ে। মহান স্থপতি ক্রিস্টোফার রেন প্রশস্ত রাস্তা ও বিশাল চত্বর সহ একটি আদর্শ শহরের পরিকল্পনা তৈরি করেছিলেন, কিন্তু ভূস্বামীরা তাঁর পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। ধনীরা তাদের জমি ও সম্পত্তির অধিকার রক্ষার জন্য তাদের বাড়িগুলো ঠিক আগের জায়গাতেই পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু তখন কঠোর আইন কার্যকর ছিল। নতুন বাড়িগুলো শুধু পাথর দিয়ে তৈরি করতে হবে, রাস্তাগুলো দ্বিগুণ চওড়া করতে হবে এবং ভবনগুলোর মধ্যে ফাঁকা জায়গা রাখতে হবে। ক্রিস্টোফার রেন মহিমান্বিত নতুন সেন্ট পলস ক্যাথেড্রালও নির্মাণ করেছিলেন, যা আজও দাঁড়িয়ে আছে এবং পুনর্জন্মপ্রাপ্ত শহরটির প্রধান প্রতীকে পরিণত হয়েছে। সম্পূর্ণ পুনরুদ্ধারে 50 বছরের শ্রমসাধ্য কাজ লেগেছিল, কিন্তু নতুন শহরটি ছিল অনেক বেশি নিরাপদ, সুন্দর এবং বসবাসের জন্য আরও আরামদায়ক। এই বিপর্যয়ের পরে শহরটি প্রশিক্ষিত কর্মী এবং বিশেষ সরঞ্জাম সহ বিশ্বের প্রথম পেশাদার অগ্নি নির্বাপক বিভাগ প্রতিষ্ঠা করে। বীমা কোম্পানিগুলো তাদের গ্রাহকদের বাড়িঘর রক্ষা করার জন্য অগ্নিবীমা বিক্রি করতে এবং নিজস্ব অগ্নি নির্বাপক দল রাখতে শুরু করে। কর্তৃপক্ষ সর্বপ্রথম ভবন নির্মাণ বিধি পাশ করে, যা শহরের কেন্দ্রে কাঠের ভবন নির্মাণ নিষিদ্ধ করে এবং ভবনগুলোর মধ্যে পাথরের দেয়াল থাকা বাধ্যতামূলক করে। সেই দুর্ভাগ্যজনক বেকারির স্থানে 61 মিটার উঁচু একটি সুউচ্চ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। এই স্তম্ভটি আজও সেই মর্মান্তিক ঘটনার স্মৃতিতে সেখানে দাঁড়িয়ে আছে। লন্ডনের মহা অগ্নিকাণ্ড মানবজাতির শহর নির্মাণের পদ্ধতিকে চিরতরে বদলে দিয়েছে এবং স্থপতিরা আজও তাদের কাজে এর শিক্ষা ব্যবহার করেন। এখানে একটি বৈপরীত্য রয়েছে। আগুন শহরটিকে প্লেগ থেকে বাঁচিয়েছিল, সমস্ত ইঁদুর এবং ভয়াবহ অস্বাস্থ্যকর পরিস্থিতি নির্মূল করে দিয়েছিল, এবং তারপর থেকে সেখানে আর কখনো মহামারী দেখা দেয়নি। যদি এটি আপনার আকর্ষণীয় মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি নতুন পর্বগুলো মিস না করেন। আমরা সবকিছু সংক্ষিপ্ত এবং প্রাসঙ্গিক রাখি।